বন্ধুরা, সিটের প্রিভিয়াস ইয়ার বাংলা ক্লাসে আবার একবার স্বাগতম জানাই। আপনারা জানেন আমরা প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন সলভ করতে চলেছি। তো আমরা পার্ট পার্ট করে আমরা ডিসকাস করছি। আজকে আমরা আরেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদের সম্মুখে রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সম্পূর্ণ কোয়েশ্চেন পেপার আপনাদের আজকে দেখাবো। তো এখানে আপনারা সম্পূর্ণ 30 মার্ক আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ 15 মার্কের আমাদের প্যাডাগজি থাকছে, তাছাড়া বাকি 15 মার্ক আমাদের প্যাসেজ থেকে আমাদের আসবে। তো আজকে আমি এই 15 মার্ক এখানে প্যাডাগজিগুলো সলভ করবো, তারপর প্যাসেজগুলো আপনাদেরকে সলভ করে দেখিয়ে দেবো। সুতরাং এর মধ্যে সাথে থাকুন এবং কারেক্ট অ্যান্সার কী হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন প্রথম প্রশ্ন কী বলেছে দেখি। একটি প্রাথমিক স্তরের ছাত্রের শোনার এবং বলার ক্ষমতা বাড়ানোর জন্য নিম্নলিখিত কোন কৌশল সবচেয়ে বেশি উপযোগী? প্রাথমিক স্তরে মানে এলপি স্কুলে যে শিশুগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যদি আমরা শোনা এবং বলা মানে লিসেনিং এবং স্পিকিংয়ের যদি আমরা তাদের শোনার এবং বলার ক্ষমতা যদি আমরা বাড়াতে চাই, তাহলে নিচের কোন পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে? গল্পকথন, শ্রুতিলিখন, কবিতা আবৃত্তি না ভাষা পরীক্ষাগার, চরিত্র অভিনয় নাকি খবর পড়া নাকি চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার 121 কী হবে আপনারা একটু দেখুন। তো 121 এটা আপনারা অনেকেই জানেন ভাই। কারেক্ট আনসার কেউ খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শোনার এবং বলার দক্ষতা, সে শুনবে, অর্থাৎ শুনতে গেলে কিন্তু শোনা মানে কান দিয়ে শোনা আমরা জানি, কিন্তু শুনতে গেলে কী চাই? শুনতে গেলে আমাদের মনোযোগ চাই বা অ্যাটেনশন চাই। যদি আমাদের মনোযোগ না থাকে তাহলে আমরা কী করতে পারবো না? শুনতে পারবো না। তো মনোযোগ বা অ্যাটেনশন তৈরি করার জন্য আমাদের চরিত্র অভিনয় খুব গুরুত্বপূর্ণ, তাই না? চরিত্র অভিনয় যদি কেউ করে তাহলে সে চরিত্রের মাধ্যমে সে কি বলবে বা শুনবে সেটা কিন্তু সে খুব ভালো করে বুঝতে পারবে। তো এই ক্ষেত্রে চরিত্র অভিনয় তো থাকছে। তারপর দেখুন খবর পড়া হবে না মিথস্ক্রিয়া হবে। তো আমরা জানি যেখানে শিশুদের সঙ্গে ইন্টারেকশন করা হয়, মিথস্ক্রিয়া মানে কি? ইন্টারেকশন। যেখানে আমরা শিশুদের সঙ্গে ইন্টারেকশন করব এখানে তারা খুব ভালো করে বুঝতে পারবে, শিখতে পারবে। অর্থাৎ কি, যেখানে তার কোনো সমস্যা হবে সে আমাদের বলবে, তখন আমি তাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমার কী হচ্ছে? অপশন নাম্বার 4, চরিত্র অভিনয় এবং মিথস্ক্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখি একটি ভাষায় প্রতিকারযোগ্য শিক্ষাদানের লক্ষ্য কী? আপনারা রিমিডিয়াল টিচিংয়ের আমাদের অনেক ক্লাস দেখেছেন। আমরা এই ক্লাসটি দুবার দিয়েছি রিমিডিয়াল ক্লাস। কারণ কি? কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আমরা একটু আলাদা করে সাজিয়ে আপনাদের জন্য 2টা ক্লাস প্রোভাইড করেছি রিমিডিয়াল টিচিংয়ের প্রতিকারমূলক শিক্ষণের ক্লাস। তো এই ক্লাসের মাধ্যমে আপনারা বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে? অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের মূল লক্ষ্য কী? ছাত্রের প্রাথমিক ভুলভ্রান্তিগুলো কাটিয়ে ওঠা, নাকি জ্ঞান বিষয়ক ভুলভ্রান্তি কাটিয়ে ওঠা, না ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাসের যে বোধ সেটা গড়ে তোলা, নাকি উপরের সবগুলি? তো এই ক্ষেত্রে 122 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। তো এইখানে দেখুন প্রতিকারযোগ্য শিক্ষাদান মানে ছাত্রের প্রাথমিক ভুলভ্রান্তি কাটিয়ে তোলা, এটাও শুদ্ধ। জ্ঞান বিষয়ক যেটা ভুলভ্রান্তি থাকে সেটাও সে কাটিয়ে ওঠে। অর্থাৎ যেখানে তার রিমিডিয়াল টিচিং মানে কি? যেখানে তার সমস্যা থাকে সেটাকে পুনরায় তাকে শিক্ষাদান করা। ঠিক আছে। তো এই ক্ষেত্রে 1, 2 এবং যে সে যখন করবে তাকে জন্য আবার আমরা পার্সোনালি ডিসকাস করব, তখন তার মধ্যে আত্মবিশ্বাসও গড়ে উঠবে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের অপশন নাম্বার 4, অর্থাৎ উপরের সবগুলো এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 123, আমরা একটু জুম করে দিচ্ছি, আপনারা অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা হচ্ছে 123, এটা প্রশ্ন। একটি ভাষার সাধারণ বোঝাপড়া বিচার করার জন্য কোন ধরনের প্রশ্ন সবচেয়ে উপযুক্ত? সাধারণ বোঝাপড়া আমরা বিচার করব, তার জন্য নিচের কোন প্রশ্নটা সবচেয়ে উপযুক্ত হবে? একটি ভাষার সাধারণ বোঝাপড়া আমরা বিচার করব, তার জন্য ছাত্রদের আমরা কী ধরনের প্রশ্ন করতে পারি? অতি সংক্ষিপ্ত, দীর্ঘ প্রশ্ন, নাকি প্রবন্ধ, নাকি বস্তুনিষ্ঠ পদ্ধতি? দেখুন সাধারণ যখন বোঝাপড়া আমরা করব, সেই জিনিসটা কতটুকু বুঝতে পারলো কিনা না, সাধারণ বেসিক ধারণা যদি আমরা পেতে চাই, তার অতি সংক্ষিপ্ত উত্তর তাকে করতে হবে। যেমন একটা পার্ট, যেমন 3টি মাছের কাহিনী, একটি পার্টটা আমরা পড়াবার পর বললাম বলো তো এই 3টা মাছ যে বলেছিলাম, 3টা মাছের যে কোনো একটি মাছের নাম বলো। তো এই ক্ষেত্রে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সে যদি সেই মাছের নামটা যদি বলতে পারে, তাহলে আমি ভাববো কি আমি যে পাঠটা পড়াচ্ছি সেই পাঠটা সে খুব ভালো করে বুঝতে পারছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কী হয়ে গেল? অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন আমরা এবার চলে যাই 124-এ। দেখুন 124 কী বলেছে। শিশুরা ভাষা শিক্ষার জন্মগত ক্ষমতা নিয়ে জন্মায়, এ কথাটা কে বলেছিলেন? এই ধরনের কোটেশন যতগুলো পাবেন সেইগুলো নোট ডাউন করে রাখবেন।
ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু রিপিট আসার চান্স আছে। এখানে জিন পিয়াগেট, তারপর চমস্কি, তারপর বাইগোটস্কি নাকি প্যাভলভ। শিশুর ভাষা শিক্ষার সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়। শিশুরা কি করে, তারা যে ভাষা শিক্ষার যেটা ক্ষমতা অর্থাৎ লার্নিং অ্যাকুইজিশন যেটা রয়েছে, LAD ডিভাইস যেটা রয়েছে, শিশুর মধ্যে একটা ডিভাইস কাজ করে যাকে বলা LAD। ঠিক আছে, LED মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যার ফলে শিশুরা অর্জন করতে পারে। তো শিশুরা ভাষা শিক্ষার যেটা সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, এই কথাটা কে বলেছিলেন 124? সেটা আপনারা জানেন কে বলেছিলেন, নম চমস্কি বলেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। 125 কি বলেছে প্রশ্ন আমরা দেখি, তারপর আমরা আনসার দেখব। যদি একটি বালিকা হিন্দি ভাষা অঞ্চল থেকে আপনার অঞ্চলে আসে, সে আপনার ভাষা ব্যবহারে ভুল করবে। ঠিক আছে, ধরে নিন আপনার যেটা বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়টা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম স্কুল, আপনি একজন বেঙ্গলি মিডিয়ামের টিচার। তো আপনার এই ক্ষেত্রে যদি হিন্দিভাষী পরিবার থেকে বা হিন্দি ভাষা অঞ্চল থেকে যদি একটা ছাত্র আসে আপনার স্কুলে, তখন সে কী করবে, তার ভাষা যখন ব্যবহার করবে, আপনার যখন সে বাংলা ভাষাটা বলবে, তখন সে কিছুটা ভুল করবে। একজন শিক্ষক হিসাবে কোন বক্তব্যটা সঠিক বলে আপনি মেনে নেবেন? ও তার অপশন কি বলেছে দেখি, তাকে অবশ্যই তার ভুলগুলো বারবার মনে করে দিতে হবে যে তোমার সেখানে ভুল হয়েছে, সেটা তুমি সংশোধন করো। ভাষা ব্যবহারে তাকে বেশি সুযোগ দিতে হবে। তাকে প্রতিদিন আধ ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করতে বলা যেতে পারে। নতুন ভাষার ব্যবহারে তার মাতৃভাষার প্রভাব অনুমোদন না করা যেতে পারে, যে নতুন ভাষা ব্যবহারের ক্ষেত্রে সে যেন তার মাতৃভাষার যেটা প্রভাব সেটা অনুমোদন সে না করে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে বলুন তো? 1 নম্বর দেখুন, বারবার তাকে যদি আমরা ভুল বলে মনে করে দিই, তখন সে মানে অসুবিধা ফিল করবে, ডিস্টার্ব ফিল করবে। আর প্রতিদিন আধ ঘন্টা করে নতুন ভাষা বলার অনুশীলন করালেও কিন্তু তার কি হয়ে যাবে না। তো এক্ষেত্রে কারেক্ট আনসার দেখুন অপরচুনিটি বা সুযোগ সুবিধা। আমরা শিশুকে কি করব, সুযোগ সুবিধা বা অপরচুনিটি দিব ভাষা ব্যবহারে, যে সে যেন আমাদের সেই বাংলা ভাষা অঞ্চলে এসেছে, সে বাংলা ভাষা ব্যবহারে তাকে অনেক বেশি আমাদের কি করতে হবে, সুযোগ দিতে হবে। যখন আমরা তাকে অনেক বেশি সুযোগ দেব, তখন অটোমেটিক কোনো একটা সময় সে কিন্তু সবগুলো জিনিস শিখে যাবে। তারপর দেখে নেওয়া যাক এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। নিম্নলিখিত কোন উদ্দেশ্যের জন্য ভাষা শিক্ষা প্রয়োজনীয় নয়? ভাষা শিক্ষা প্রয়োজন কেন নয়, এবার দেখি অপশন নাম্বার কি রয়েছে আমাদের। জীবনের প্রতিটি পর্যায়ে জানার জন্য, ভাষা বোধ শেখার জন্য, ভেতরের স্বর শোনার এবং বলার জন্য, জীবনের বিভিন্ন বিষয় প্রয়োজনকে পরিপূর্ণ করার জন্য। নিচের কোনটার জন্য আমাদের ভাষা শিক্ষা প্রয়োজন নয় বলেছে 126, ভেবে আপনারা কারেক্ট আনসার করবেন। আমাদের জীবনে প্রতিটি পর্যায়ে কী চলছে না চলছে এই সবগুলো জানতে গেলে আমাদের ভাষা জানতে হবে। ভেতরের সুর শোনা বা বলার অর্থাৎ কি, অর্থাৎ কোনো কিছু বলতে গেলে, আমি মনের ভাবটা প্রকাশ করতে গেলে কিন্তু আমার ভাষা শেখার প্রয়োজন আছে। জীবনের প্রতিটা প্রয়োজন, আমাদের জীবনে অনেক প্রয়োজন আছে, যদি আমি ভাষা ব্যবহার না করি তাহলে আমার পরিপূর্ণ কী করে হবে। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2, ভাষা বোধ শেখার জন্য। এখানে দেখুন শেখা বলেছে, অর্জন নয়। ঠিক আছে, শেখা বলেছে, তো ভাষা বোধ শেখার জন্য আমাদের ভাষা শিক্ষাটা প্রয়োজনীয় নয়। 127, ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধ জাতীয় পরীক্ষার সুবিধা কোনটি? ভাষার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিতের মধ্যে প্রবন্ধ জাতীয় যেটা পরীক্ষা রয়েছে এটার সুবিধা কোনটি? প্রবন্ধ জাতীয় পরীক্ষা মানে এসে টাইপ যে কোয়েশন আছে, বড় বড় কোয়েশন, অনেক বড় বড় আনসার হয়, সেইগুলার একটা সুবিধা কি? এটি শিশুর চিন্তাভাবনা লিখিত ভাষায় প্রকাশ করার দক্ষতার মূল্যায়নে সাহায্য করে। এটি ছাত্রদের পরীক্ষার জন্য কয়েকটি প্রশ্ন উত্তর তৈরিতে সাহায্য করে। যেহেতু ছাত্রদের কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে, এভাবে তার পড়ার সময় বাঁচবে। এটি পুরো পাঠ্যক্রম ঘিরে নেবে বা পুরো সিলেবাস কভার হবে, কারিকুলার যেটা রয়েছে কারিকুলাম সেটা কভার হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার দেখুন, ছাত্রদের পরীক্ষার জন্য কয়েকটা প্রশ্ন উত্তর তৈরিতে সাহায্য করবে। পরীক্ষার নেগেটিভ ওয়ার্ড এক্সামিনেশন, এখানে রয়েছে কেবল কয়েকটা প্রশ্ন শিখবে যাতে করে তার সময় বাঁচে, কেবল
কেবল অনলি ওয়ার্ড আমাদের প্যাডাগজি ফেজ নেগেটিভ। আর পাঠ্যক্রম ঘেরা সেটা কোনো কথা না, কারেক্ট আনসার হবে সে যদি বোর্ড কোয়েশন যদি বা এসএ টাইপ কোয়েশন সে যদি লিখে, তবে তার মনের যেটা চিন্তাভাবনা রয়েছে তার চিন্তাভাবনা তার লিখিত ভাষায় প্রকাশ করতে পারবে, যার ফলে তার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে, সে একজন সৃজনশীল শিশু হতে পারবে, ক্রিয়েটিভ চাইল্ড হতে পারবে। ঠিক আছে, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে গেল? অপশন নাম্বার 1। এবার দেখুন, বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ শিশুদের প্রয়োজন লিখন দক্ষতার অনুশীলনের জন্য। অর্থাৎ বিশেষভাবে সক্ষম যে শিশু রয়েছে বা দিব্যাঙ্গ শিশু রয়েছে বা হ্যান্ডিক্রাফট শিশু বলতে পারেন, তাদের জন্য কিসের প্রয়োজন হয়? লিখন দক্ষতা অনুশীলন করার জন্য কিসের প্রয়োজন? তাদের ভাবনার মৌলিকতা, প্রতিকায়িত ভাষার ব্যবহার, নাকি সঠিক শব্দ তালিকার ব্যবহার, নাকি সুন্দর হস্তাক্ষর। তো 128 প্রশ্নের কারেক্ট আনসার যদি বলি তাহলে সঠিক শব্দ তালিকার ব্যবহার এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে, কারণ সে দিব্যাঙ্গ, সে যদি সঠিক শব্দ তালিকার ব্যবহার যদি সে না জানে তাহলে সে কিন্তু লিখন দক্ষতা অনুশীলন করতে পারবে না। ভাষায় ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়নের জন্য কিসের উপর জোর দিতে হবে? ভাষায় ধারাবাহিক এবং সামগ্রিক যদি আমরা মূল্যায়ন করি তার জন্য কিসের উপর জোর দিতে হবে? সঠিক শব্দ তালিকা, প্রকল্প বা কাজ, সঠিক উচ্চারণ, ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা। তো এই ক্ষেত্রে 129 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অর্থাৎ কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলিউশন যাকে বলা হয় সিসিই, ঠিক আছে, সিসি। তো সিসিই এর ক্ষেত্রে ধারাবাহিক এবং সামগ্রিক মূল্যায়ন মানে সিসি, যখন আমরা একটা শিশুর সিসি নেব তখন কিসের উপর জোর দিতে হবে? সঠিক শব্দ তালিকা, নাকি প্রজেক্ট, নাকি সঠিক উচ্চারণ, নাকি ভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভাষা ব্যবহারের সক্ষমতা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে সিসিতে ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে তাদের সক্ষমতা বিচার করা হয়। শুধুমাত্র যে পড়াশোনার ব্যাপারে নয়, সিসি মানে শুধু যে পড়াশোনায় মূল্যায়ন করে সেটা কোনো কথা নয়, সেটা অনেক কিছু তার বাইক, যেমন আমাদের কি বলি কারিকুলাম এবং স্কলাস্টিক এবং কস্কলাস্টিক অ্যাক্টিভিটি, ঠিক আছে, কস্কলাস্টিক অ্যাক্টিভিটিও কিন্তু এখানে হয়। সুতরাং ভিন্ন প্রেক্ষিতে ভাষা ব্যবহারের সক্ষমতা ইজ দ্য রাইট আনসার। বহুভাষিকতা বা মাল্টি ল্যাঙ্গুয়েলিজম মানে কি? আপনারা অনেকে জানেন, কারেক্ট আনসার করুন। ভাষা শিক্ষায় বাধা, ভাষা মূলধনের পক্ষে ভয়ঙ্কর, ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ মূলধন, তারপর ভাষা শিক্ষায় সমস্যা উৎপাদনকারী। এই ক্ষেত্রে 130-এর প্রশ্নের আনসার কি হতে পারে? মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহুভাষিকতা, অর্থাৎ একজন শিশু যদি অনেক দুটার বেশি ভাষায় কথা বলতে পারে তখন তাকে বহুভাষিকতা বলবো। তো বহুভাষিকতা মানে ভাষা শিক্ষায় বাধা। এখানে ভাষা শিক্ষায় বাধা কি করে আসে? ভাষা মূলধনের পক্ষে ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে ক্ষতিকারক। তো বহুভাষিকতা বা মাল্টিলিঙ্গুয়াল আমাদের কী করে না, ক্ষতি করে না, বরং লাভবান করে অনেক বেশি কথা বলে। সেটা ভাষা শিক্ষার সমস্যা উৎপাদন করে, ভাষা শিক্ষার ক্ষেত্রে তাকে সমস্যা উৎপাদন করে, প্রবলেম ক্রিয়েট করে না। সুতরাং এটা কারেক্ট আনসার হবে ভাষা শিক্ষা একটা গুরুত্বপূর্ণ মূলধন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। তারপর দেখি ভাষা শিক্ষার প্রাথমিক রূপ। ভাষা শিক্ষার প্রাথমিক রূপ কি? চিহ্ন ভাষা, নাকি ব্যাকরণ, নাকি লিখিত ভাষা, নাকি মুখের ভাষা। 131। ভাষার প্রাথমিক রূপ হচ্ছে কি? সাইন ল্যাঙ্গুয়েজ। আপনারা জেনে রাখবেন, ভাষার প্রাথমিক রূপ হবে কি? সাইন ল্যাঙ্গুয়েজ বা চিহ্ন ভাষা যাকে বলা হয়, এটা হবে আমাদের কারেক্ট আনসার। তারপর দেখুন 132, আমরা একটু স্পিডে করছি কারণ সময় কম, তাই কম সময়ে অনেকগুলো প্রশ্ন সলভ করব। গল্প এবং কবিতার কোন প্রেক্ষিতকে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? গল্প এবং কবিতার কোন প্রেক্ষিতকে আপনি প্রাথমিক স্তরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করবেন? সেগুলি মূল্যবোধযুক্ত হবে, গল্প ও কবিতার শব্দ তালিকা সমৃদ্ধ হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম এবং ঘটনা বারংবার উচ্চারিত হবে, গুরুত্বপূর্ণ কবি বা কবিতা সেগুলা গল্প হবে। প্রাথমিক স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গল্প এবং কবিতার কোন প্রেক্ষিত কি করতে হয়?
গল্প এবং কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তরে সেটা হবে কি বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম এবং ঘটনা, সেটা কোনো এখানে দেখুন বারংবার উচ্চারণ বা রিপিটেশন, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। গুরুত্বপূর্ণ কবির নাম বা কবিতার নাম জানলেই কিন্তু আমাদের হবে না, বিভিন্ন শব্দ তালিকা আমাদের সমৃদ্ধ করতে হবে। গল্প এবং কবিতার বিভিন্ন শব্দ তালিকা সমৃদ্ধ হবে। এই ক্ষেত্রে যদি গল্প এবং কবিতা যদি পড়াই শিশুদের ক্ষেত্রে বারবার, তখন কী হবে, গল্প এবং কবিতার যে শব্দ তালিকা রয়েছে, ঠিক আছে, বা শব্দগুলো তার কী হবে, সেটা সমৃদ্ধ হবে, বা আমরা বলতে পারি তার ওয়ার্ড স্টক ওয়ার্ড বৃদ্ধি পাবে। তো 132 প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2। তারপর দেখুন, ভাষার ব্যাকরণ শিক্ষা ড্যাশ উন্নতিতে সাহায্য করবে। ভাষার ব্যাকরণ শিক্ষণটা কিসের উন্নতিতে সাহায্য করে? যথাযথ প্রবাহমানতা, নাকি সংখ্যা জ্ঞান, নাকি সাক্ষরতা? তো 133 প্রশ্নের কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, ভাষার ব্যাকরণ সেটা শিক্ষাটা কী করে, অ্যাকুরেট, অর্থাৎ অ্যাকুরেসি, আমরা যাকে বলি অ্যাকুরেসি, এটা কী করে, তার অ্যাকুরেসি বৃদ্ধি করে। সুতরাং যথাযথ উন্নতিতে সাহায্য করে। একজন শিশু যদি ব্যাকরণ শিক্ষা লাভ করে, তাহলে যে কোনো ভাষার ব্যাকরণ যদি শিক্ষা লাভ করে, তাহলে এই ভাষাটা যথাযথভাবে সে ব্যবহার করতে পারবে। লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত কোনটি? লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত কোনটি? গল্পের ধারণা, কল্পনা, প্রকৃত জ্যোতিচিহ্ন, নাকি ভালো শব্দ তালিকা? এই ক্ষেত্রে 134 কারেক্ট অ্যান্সার কী হবে, কোয়েশ্চন নাম্বার, লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত কি? গল্পের ধারণা, কল্পনা, প্রকৃত জ্যোতিচিহ্ন, নাকি ভালো শব্দ তালিকা? লেখার পরম্পরার সঙ্গে সংযুক্ত হবে। এখানে দেখুন, লিখতে গেলে আমাদের কী প্রয়োজন? লিখতে গেলে আমাদের যে জ্যোতিচিহ্ন যেগুলো রয়েছে, জ্যোতিচিহ্ন কিন্তু লেখার সঙ্গে পরস্পরভাবে সংযুক্ত। গল্পের ধারণা, ঠিক আছে, গল্পের ধারণা আমরা বুঝলাম তারপর লিখলাম, সেটাও মানা যায়, কিন্তু কল্পনা কি লিখবো, ইমাজিন করব লিখবো, সেটাও ঠিক আছে, ভালো শব্দ তালিকা থাকলে লেখা ভালো হবে। কিন্তু প্রকৃত জ্যোতিচিহ্ন ছাড়া কিন্তু আমরা কোনো কিছু লিখতেই পারবো না। কারণ গল্পের ধারণা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা লিখতেও পারবো, কিন্তু বলতেও পারবো, কাউকে গল্প বোঝাতে পারবো। কল্পনা বা ইমাজিন যদি করি, যে কোনো একটা গল্প ধরে নিন বা কবিতা একটা ইমাজিন করলাম, বা একটা ঘটনা আমরা ইমাজিন করলাম, তো ঘটনাটা ইমাজিন করার পর আমরা কাউকে বলতেও পারবো বা লিখতেও পারবো। শব্দ তালিকা ভালো ব্যবহার হলে ভালো বলতেও পারবো, লিখতে পারবো, কিন্তু জ্যোতিচিহ্ন ছাড়া কিন্তু আমরা লিখতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি? প্রকৃত জ্যোতিচিহ্ন। ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য হবে। ভাষা মূল্যায়নের প্রকৃত উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের ভুল খুঁজে বের করা, ছাত্রদের কর্মদক্ষতা নিরীক্ষে পদোন্নতি বা প্রমোশন করা, ছাত্রদের সফলতা পরিমাপ করা, পড়ার মধ্য থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ দেখে নির্ণয় করা এবং প্রতিকার করা। আমরা যে মূল্যায়ন করি, আমাদের যে মূল্যায়ন বা যে পরীক্ষা হয়, আমরা যেটা বলি এভালুয়েশন যেটা হয়, পরীক্ষা ঠিক ভাষা বলা হয় না, সেটা নেগেটিভ ওয়ার্ড। আমরা যদি তাকে মূল্যায়ন করি, তো মূল্যায়নের আমাদের প্রকৃত উদ্দেশ্যটা কী আসলে? কী হবে, খুব তাড়াতাড়ি বলুন তো, কী হতে পারে কারেক্ট আনসার এই ক্ষেত্রে? দেখুন, আমরা ছাত্রদের কী করি না, প্রমোশন করি না। প্রমোশন ইজ দ্য নেগেটিভ ওয়ার্ড। আমি পজিটিভ নেগেটিভ ওয়ার্ডের ক্লাস দিয়েছি, দেখেন না থাকলে অবশ্যই দেখে নেবেন খুব তাড়াতাড়ি। ছাত্রদের সফলতা পরিমাপ করা, ছাত্রদের কী করে তার পরিমাপ করা বা মেজারমেন্ট কিন্তু আমাদের ভাষায় কী হবে, নেগেটিভ হবে, সেটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে না। পড়ার মধ্য থেকে যাওয়া শূন্যতাকে লক্ষণ দেখে নির্ণয় করা বা প্রতিকার করা বা রিমিডিয়াল করা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। যে আমরা যেখানে তার সমস্যা রয়েছে, অর্থাৎ মূল্যায়ন আমরা সেই কারণে করি যে সে কতটুকু শিখতে পারলো এবং কোন জিনিসটা শিখতে পারলো না বা বুঝতে পারলো না, ওই যে না বোঝা যে শূন্যতাগুলো রয়েছে, শূন্যস্থান যেগুলো রয়েছে, মানে বুঝতে যে জিনিসগুলো পারলো না, সেগুলোকে নির্ণয় করা এবং সেগুলোকে প্রতিকার করা, আবার তাকে ভালো করে বুঝিয়ে পরবর্তী সময় শিক্ষা দান করা, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখি আমরা এই 15টা আমরা গেলাম প্যাডাগজি। তারপর আমরা যাব প্যাসেজে। 136 থেকে আমরা প্যাসেজে যাচ্ছি। তো প্যাসেজের প্রশ্নগুলো দেখুন কী ধরনের আসে এবং কী করে আমরা খুব সহজে সেগুলো আমরা কী করতে পারি, সমাধান করতে পারি। তো 136 বলেছে কি, জীবন স্মৃতি কার রচনা? অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, না রবীন্দ্রনাথ ঠাকুর? তো এই ক্ষেত্রে 136-এর প্রশ্ন কী হবে সেটা আমরা জানি না, এবং এটা জানতে গেলে আমাদের প্যাসেজে যেতে হবে। প্যাসেজে আমরা জীবন স্মৃতি যেটা রয়েছে, এটা আমাদের কিওয়ার্ড। তো জীবন স্মৃতিটা কোথায় রয়েছে এটা আমরা খুঁজবো। এবার দেখুন, জীবন স্মৃতিতে লেখা, এবার এই লাইনটা দেখুন, রবিকার জীবন স্মৃতিতে লেখা, অর্থাৎ জীবন স্মৃতিটা কার রচনা?
রবিকার। রবিকার মানে কি? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? এবার দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর ইজ দ্য রাইট আনসার। রবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। তারপর দেখি 137 কি রয়েছে। ফোয়ারা শব্দের অর্থ কী? দেখুন, শব্দের অর্থ যেগুলো রয়েছে, শব্দের অর্থ বা বাংলা ব্যাকরণ, সেগুলা কিন্তু আপনি প্যাসেজে পাবেন না। এগুলা কিন্তু আপনাকে কিছুটা জানতে হবে। তো ফোয়ারা শব্দের অর্থ কি? ঊর্ধ্বমুখী জলধারা। কারেক্ট আনসার কী হবে? ঊর্ধ্বমুখী জলধারা। এই শব্দের অর্থগুলি আপনারা জেনে নেবেন। এই দেখুন, বাংলা ব্যাকরণের আরেকটি প্রশ্ন চলে আসলো। স্কুল থেকে স্কুল, এই যে পরিবর্তনের প্রক্রিয়ার নাম কি? আদি স্বরালোপ নাকি স্বরলোপ নাকি মধ্য স্বরাগম নাকি অন্তঃস্বরাগম? তো এই ক্ষেত্রে 138-এর কারেক্ট আনসার কী হতে পারে? একটু ভাবুন এবং কমেন্ট করুন তো। 130 কী হতে পারে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হবে কি? আদি স্বরাগম ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা দেখি 139 কি বলেছে? সঠিক বাক্য নির্বাচন করতে বলেছে। এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে, তার মধ্যে কোনটা একদম সঠিক? বাক্যের মধ্যে কিন্তু ছোটোখাটো ভুল আছে, বেশি মিস্টেক নেই, একদম ছোটো ছোটো মিস্টেক আছে। এই মিস্টেকগুলি কিন্তু আমাদেরকে বার করতে হবে। পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলির ঝুঁটির মতো একটি চুল। তো এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা আমরা সম্পূর্ণটা পড়বো। কতটুকু শেষ? কতটুকু শেষ হচ্ছে আসেন বাবামশাইয়ের কাছে বা আসেন বাগানের মজলিসে। কোনটা দেখি? কোথায় আমরা একটু দেখবো, এই সম্পূর্ণটা প্যাসেজটা আমরা দেখবো। এই দেখুন, এখানে দেখুন, পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলির ঝুঁটির মতো একটি চুল, বুকে একটি ফুল গুজে, গলায় চুনুট করা চাদর ঝুলিয়ে, বার্নিশ করা জুতো পরে, ছিপছিপে দড়ি ঘোরাতে ঘোরাতে হেলে দুলে আসেন বাগানের মজলিসে। ঠিক আছে, এই সম্পূর্ণ লাইনটা ভালো করে দেখলেন। এবার এই এজ ইট ইজ লাইনটা আমাদের প্যাসেজের কত নম্বর অপশনে আছে আমরা একটু দেখি। তো প্যাসেজ আমরা লাস্টে ছিল কি? এই দেখুন, এখানে ছিল বাবা মশাইয়ের কাছে। বাবা মশাইয়ের কাছে নয়, আমাদের ছিল বাগানের মজলিসে। ঠিক আছে, বাগানের মজলিসে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে দেখি। পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলির ঝুঁটির মতো একটি চুল, বুকে একটি ফুল গুজে, গলায় চুনুট করা চাদর। এখানে চুনুট করা চাদর থাকার কথা ছিল, এখানে নেই, সুতরাং অপশন নাম্বার 2 হচ্ছে না। তারপরে দেখি অপশন নাম্বার 3। পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলির ঝুঁটির মতো একটি চুল, বুকে একটি ফুল গুজে, গলায় চুনুট করা চাদর ঝুলিয়ে, বার্নিশ করা জুতো পরে, চিপচিপে ছড়ি ঘোরাতে ঘোরাতে হেলে দুলে আসেন বাগানের মজলিসে। এটা 100% কারে দেখছি। এটা একটু দেখে নিই কোথায় মিস্টেক রয়েছে। পড়শি কালাচাঁদ বাবু মাথায় বুলবুলির ঝুঁটির মতো একটি চুল, বুকে একটি, এই লাল ফুল, লালটা দেখুন এখানে এক্সট্রা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের পেসেজে কিন্তু লাল নেই। আর এবার আমরা দেখে নিই পেসেজে, দেখুন কি বলেছে, এখানে দিয়েছে বুকে একটি ফুল গুজে, এখানে লাল ফুল বলে উল্লেখ নেই, কিন্তু এখানে দেখুন অপশন নাম্বার 4-এ লাল ফুল দিয়ে দিয়েছে। এটা জিনিসটাকে খুব ভালো করে আপনারা বুঝবেন এবং ডিপলি অ্যানালাইজ করবেন, খুব মনোযোগ সহকারে এই জিনিসগুলো পড়বেন, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে। সবগুলো সেম, দেখুন সম্পূর্ণ সেম, শুধুমাত্র এখানে লালটা ঢুকিয়ে দিয়েছে। কোথায় গেল? এখানে লালটা ঢুকিয়ে দিয়েছে, এখানে লাল নেই। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলেন তো? সুতরাং এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 3। মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, এখানে কার মাছ ধরার কথা বলা হয়েছে? বাবা মশাই, মতিলাল বাবু, কালাচাঁদ বাবু নাকি রবিকার? তো এটা জানতে গেলে আমাদের পেসেজ যেতে হবে। মাছ ধরার কি প্রশ্নটা আমরা দেখি। মাছ ধরার খুব ঝোঁক ছিল তার। তো মাছ ধরার খুব ঝোঁক ছিল, এটা আমাদের কোথায় রয়েছে পেসেজে আমরা একটু দেখি তো। মাছ ধরার খুব ঝোঁক রয়েছে তার, এটা কোথায় রয়েছে? আমরা যদি একটু সম্পূর্ণটা দেখি, সে মাছ ধরার খুব ঝোঁক রয়েছে, এটা আমাদের এই প্যাসেজ থেকে বার করতে হবে লাইনটা। আমিও আপনাদের সঙ্গে খুঁজছি, আপনারা এটা খুঁজুন তো। এই দেখুন, মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, এই দেখুন পেয়ে গেলাম, মাছ ধরার খুব ঝোঁক ছিল তার। তো এবারে এটা কথাটা কে বলেছিলেন? কথা হচ্ছে, প্রতি শনিবার অফিস ছুটির পর মতিলাল বাবু চলে আসেন বাবা মশাইয়ের কাছে। মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, অর্থাৎ এখানে কে আসতেন? মতিলাল বাবু আসতেন বাবা মশাইয়ের কাছে। কারণ মতিলাল বাবু কেন আসতেন? কারণ মাছ ধরার খুব ইচ্ছা ছিল বা ঝোঁক ছিল। তো এটা কার ইচ্ছা ছিল? মতিলাল বাবু ইজ দ্য রাইট আনসার। তো অপশন নম্বর মতিলাল বাবু, অপশন নম্বর মতিলাল বাবু, এটা কোথায় রয়েছে? এই দেখুন অপশন নাম্বার 2-তে রয়েছে মতিলাল বাবু। সুতরাং মতিলাল বাবু হবে আমাদেরকে এক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর দেখি পরবর্তী প্রশ্ন কি বলেছে। 141 পরবর্তী প্রশ্ন বলেছে কি, ভাগবতকে, ভাগবত একজন সহিস, মালি, ধোপি নাকি রাজার সরকার? এটা রাজার সরকার হবে। তো 141 ভাগবতকে, তো ভাগবতকে আমরা একটু দেখি, ভাগবতকে পেসেজে দেখি। ভাগবত যে শব্দটা রয়েছে, ভাগবত কোথায় রয়েছে আমরা একটু খুঁজবো পেসেজে। দেখুন, এই দেখুন
ভাগবত, ঠিক আছে। ছোটবেলায় বাবা মহাশয়ের শখের বাগানে কেউ আমরা ঢুকতে পেতুম না, ভাগবত মালির দাপটে। তার মানে ভাগবত কে ছিল? একজন মালি ছিল। সুতরাং অপশন নম্বর মালি ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছেন কত সহজে আমি প্রশ্নগুলোর আনসারগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে। তো এই ধরনের যদি আপনারা প্র্যাকটিস করুন বা ট্রিক করুন তাহলে অবশ্যই আপনারা একটা ভালো নম্বর ক্যারি করতে পারবেন। তারপর দেখি, বিকেলে স্কুল থেকে সব ছেলে ফিরে এলে তখন আবার সবাই একসঙ্গে হয়ে ড্যাশ করি। এখানে শূন্যস্থান পূরণে কী হবে সেটা বলতে হবে। তো বিকালে স্কুল থেকে সব ছেলে ফিরে এলে, এই লাইনটা আমরা একটু প্যাসেজে গিয়ে আমরা এই লাইনটা খুঁজব। এই লাইনটা যদি আমরা খুঁজি তাহলে সবাই বিকালবেলা স্কুল থেকে এসে আমরা কি করি, এই লাইনটা আমরা একটু দেখব কোথায় রয়েছে। আমরা প্যাসেজের একটু আমরা দেখে নেই। এই দেখুন প্যাসেজের লাইনটা পেয়ে গেছি। বিকেলে স্কুল থেকে সব ছেলে ফিরে এলে আমরা আবার সবাই একসঙ্গে হয়ে খেলাধুলা করি। এখানে ড্যাশের এখানে খেলাধুলা হবে। তো কারেক্ট আনসার এখানে কি হচ্ছে? অপশন নাম্বার খেলাধুলা। এই দেখুন বিকালে স্কুল থেকে এসে সবাই একসঙ্গে কি করি? খেলাধুলা করি। আমাদের অপশনে ছিল খেলাধুলা, প্যাসেজে খেলাধুলা, সুতরাং খেলাধুলা ইজ দ্য আনসার। তারপর দেখি এখানে দেখুন এই বাক্যটা করার একটা ট্রিক আছে, ট্রিকটা আপনারা দেখবেন। রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন। মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, আমরা ছেলেরা কজন মিলে একপাশে নিজেদের বাগানে বাগান বানিয়ে নিয়েছিলাম। সত্যিকার হাঁস মাছ ফোয়ারার জলে ভেসে বেড়ায়, ছেলেবেলায় যা ভয় পেতুম বটগাছ থাকে। হয়তো প্রথমটা মিলাবেন নতুবা শেষেরটা মিলাবেন, কোনটা সুবিধা হবে আমরা দেখি। যদি আমরা শেষেরটা মিলাই তাহলে দেখুন 2টা ডি 2টা সি, আর যদি প্রথমটা মিলাই তাহলে সি তারপর কি বি বি এ, ঠিক আছে। দেখুন আমরা যদি লাস্টের দিকে মিলাই তাহলে আমাদের আশা করি সুবিধা হবে, কারণ লাস্টের থেকে 2 নম্বর যেটা রয়েছে, লাস্টের থেকে 2 নম্বরটা কিন্তু আমাদের তফাৎ রয়েছে, এবং লাস্টের থেকে প্রথম থেকে 2 নম্বরটার মধ্যে কিন্তু 2টা সেম আছে। সুতরাং আমাদের সমস্যা হবে, আমরা লাস্টে থেকে মিলাবো। তো প্রথমে দেখুন এই যে 4টা লাইন, 4টা লাইনের মধ্যে কোন লাইনটা সবের শেষে আছে? ডি বা সি হবে, ডি বা সি হবে, কারণ ডি বা সি তো লাস্টে দেওয়াই আছে। ভোরবেলায় যা ভয় পেতুম বটগাছটাকে, সত্যিকার হাঁস মাছ ফোয়ারার জলে ভেসে বেড়ায়। তো এই দুটা লাইন থেকে সত্যিকার হাঁস আর ছেলেবেলায় যা ভয় পেতুম, এখানে দেখি আমরা কোনটা লাইন সবের শেষে আছে। এখানে কারেক্ট আনসার আমাদের কোনটা হবে আমরা দেখে নিই। কী কী লাইন ছিল আমরা আবার ভালো করে নোট আউট করি। ছোটবেলায় যা ভয় পেতুম বটগাছটাকে আর সত্যিকার হাঁস, তো এটার মধ্যে কোনটা হবে আমাদের মানে সবাই শেষে কোনটা থাকবে এটা আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো ছোটোবেলায় ভয় পেতুম আর কি ছিল আমাদের? সত্যিকার হাঁস ছিল, তাই না? তো দেখুন আমরা শেষে একদম শেষে থেকে আমরা যদি মিলাই তাহলে শেষে থেকে যদি মিলাই তাহলে শেষের লাইন কোনটা আছে দেখি। একদম শেষ হচ্ছে ওই জায়গাতে, একদম শেষ ওই জায়গাতে, ওই জায়গা থেকে আমরা মিলাবো। স্কুল থেকে বাগামশের আসর, তারপর এই দেখুন ছেলেবেলায় যা ভয় পেতুম বটগাছটাকে, তার মানে ছেলেবেলায় যে ভয় পেতাম বটগাছটাকে সেটা প্যাসেজের সবের শেষে আছে। তার মানে প্যাসেজের শেষে আছে মানে কি? তার মানে শেষে আছে মানে অপশন নাম্বার 3 এবং অপশন নাম্বার 4 আমাদের ক্যান্সেল, লাস্টে এই দুটা থেকে একটা হবে, ঠিক আছে। এবার দেখুন বি এবং এক, লাস্টে থেকে বি এবং এ এই দুটো আমরা মিলাই। অর্থাৎ মাছ ধরার খুব ঝোঁক ছিল, ঠিক আছে। আর আমরা ছেলেরা কজন মিলে একপাশে নিজেদের বাগান বানিয়ে নিয়েছিলাম। তো আমরা ছেলেরা মিলে বাগান বানিয়েছি আর আমাদের মাছ ধরার খুব ঝোঁক ছিল, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা আমাদের লাস্টে থেকে প্রথমে আছে এটা আমরা একটু দেখব। লাস্টে থেকে প্রথমে আছে কোনটা দেখব, অর্থাৎ লাস্ট থেকে আমাদের একদম লাস্টে তো আমরা পেলাম, লাস্টে আমরা পেয়েছি কি পেয়েছি? একদম লাস্টে আমরা পেয়েছিলাম যেটা একটু আগে আপনার দেখিয়ে দিলাম। কোথায় ছিল ভাই? আরে ভাই লুকিয়ে গেল। এই দেখুন একদম সবের লাস্টে আমাদের ছিল, আমরা সে সম্পূর্ণ ছেলেবেলায়, এই দেখুন ছেলেবেলায় ভয় পেতাম বটগাছটাকে সবের লাস্টে আছে, ঠিক আছে, মানে ডিতে থাকবে সবার লাস্টে 4 নম্বরে। তারপর দেখুন তারপর এরপর লাস্টে থেকে যদি মাছ ধরার খুব ঝোঁক ছিল তার, তো মাছ ধরাটা থাকবে আমাদের 3 নম্বরে, আর যা ভয় পেতুম বটগাছটাকে সেটা থাকবে আমাদের 4 নম্বরে, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ফান্ডা। তো এই ফান্ডা যদি আমরা মিলাই তাহলে এই ফান্ডা থেকে দেখুন কি হয়। এবার দেখুন
যা ভয় পেতুম বটগাছটাকে, এটা 4 নম্বরে। আর মাছ ধরার খুব ঝোঁক ছিল, এটা ছিল আমাদের 3 নম্বরে। তো লাস্টে ছিল আমাদের ডি তো ঠিক আছে, তারপরে আমাদের এ চলে আসলো। তো ডি এর ঠিক ইমিডিয়েট পরে আমাদের এ আসছে লাস্টে থেকে, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখি তারপর আরেকটা আমাদের প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে আমাদের আরও 6টা প্রশ্ন দেখব। এই প্যাসেজ থেকে দেখব, সঠিক বাক্য নির্বাচন করুন। যে জমিতে চাষ করা যায় অথচ চাষ করা হচ্ছে না তাকে বলা হয় ক্ষেত্রভূমি। যে জমিতে চাষ করা হয় বা চাষ করা হচ্ছে তাকে বলা হয় ক্ষেত্রভূমি। এখানে দেখুন একটু ডিফারেন্স আছে, কিন্তু সম্পূর্ণ বাক্যটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। 144। তো যে জমিতে চাষ করা যায় বা চাষ করা যায় না, এই ধরনের লাইনটা আমাদের কোথায় আছে আমরা দেখি। এই দেখুন, যে জমিতে চাষ করা যায় এবং চাষ করা হচ্ছে তাকে বলা হতো ক্ষেত্রভূমি। আবার দেখুন, যে জমিতে চাষ করা যায় এবং চাষ করা হচ্ছে তাকে বলা হয় ক্ষেত্রভূমি। এবার দেখুন, যে জমিতে চাষ করা যায় এবং চাষ করা হচ্ছে তাকে বলা হতো ক্ষেত্রভূমি। একদম অ্যাজ ইট ইজ আমরা যেটা পেয়েছি সেটাই আমাদের কারেক্ট আনসার। একটু মিস্টেক হলে কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, হাট বাজার কোন সমাস। তো হাট বাজার কোন সমাস, এটা কিন্তু আমরা প্যাসেজে পাবো না, কারণ বাংলা ব্যাকরণের প্রশ্ন আপনারা জানেন। তো হাট বাজার কোন সমাস আপনারা বলুন তো, সমাসের ক্লাস আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো হাট বাজার, হাট এবং বাজার, সেটা কি হবে? সেটা হবে আমাদের কি দ্বন্দ্ব সমাস ইজ দ্য রাইট আনসার। ঊষর শব্দের বিপরীত শব্দ কি? ঊষর শব্দের বিপরীত শব্দ কি? উত্তাপ, উত্তরমৈন, নাকি উত্থিত, নাকি উর্বর? 146। ঊষর শব্দের বিপরীত শব্দ হচ্ছে কি? উর্বর। ঠিক আছে। প্রাচীন বাংলায় মার্গের অপর নাম কি? তো প্রাচীন বাংলায় মার্গের অপর নাম কি, সেটা আমরা প্যাসেজে একটু খুঁজি কোথায় রয়েছে। এই দেখুন, প্রাচীন বাংলায় যাকে বলা হতো মার্গ, এখন বর্তমানে তাকে কি বলা হয়? বাট বলা হয়। তো কারেক্ট আনসার এখানে কি হবে? এখানে হবে বাট। সুতরাং 147 অপশন নাম্বার 1 বাট রয়েছে, সুতরাং বাট ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি, খিল বলতে বোঝায় উর্বর জমি, চাষের অযোগ্য জমি, নাল জমি, নাকি 2 একর জমি? তো 148। আমরা কি বলেছিলাম? প্রশ্ন বলেছিল খিল, তাই না? তো খিল যে শব্দ, এই শব্দটা কোথায় রয়েছে দেখুন তো। এই দেখুন পেয়ে গেছি। যে জমি চাষের অযোগ্য তাকে বলা হয় খিল। ঠিক আছে, চাষের অযোগ্য হতে হবে, কিন্তু চাষের যোগ্য নয়। সুতরাং যে জমি চাষের অযোগ্য, অর্থাৎ খিল বলতে আমরা কি বুঝি? চাষের অযোগ্য জমি। 148 অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। দেখলেন কি করে আমরা প্যাসেজ থেকে বের করছি। প্রাচীন বাংলায় চলাচলের রাস্তাকে কি বলা হতো? জনিকা, আল, বাটক, না নালবো? প্রাচীন বাংলায় চলাচলের যেটা রাস্তা ছিল, এই রাস্তাকে আমরা কি বলবো? দেখুন, বাটক বলতে চলাচলের রাস্তা বোঝাতো। এই দেখুন, এটা ক্লিয়ার করে লেখা আছে, বাটক বলতে চলাচলের রাস্তা বোঝাতো ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো চলাচলের রাস্তা ইজ দ্য রাইট আনসার, বাটক। তো এই ক্ষেত্রে বাটক হবে আমাদের কি কারেক্ট আনসার, অপশন নাম্বার 3। তারপর দেখুন, আবস্কর স্থানকে আজকের বাংলায় কি বলে? আবস্কর স্থানকে আজকের বাংলায় কি বলে? এলাকা, অরণ্য, আস্তাকুড়, নাকি জনপদ? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার প্যাসেজে যাই। দেখুন, আবস্কর স্থান ছিল কি? আস্তাকুড়। তো কারেক্ট আনসার এখানে কি হবে? কারেক্ট আনসার হবে আস্তাকুড়, অর্থাৎ অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছেন কত সহজে আমরা খুব কম সময়ে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্র আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো পরবর্তী অন্য একটা ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের জন্য। সাথে থাকবেন। সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।